যথাযথ মর্যাদা পর্যন্ত মোদিজির নেতৃত্বে নেতাজি সুভাষচন্দ্র বোসকে পর্যন্ত উনি সম্মান দিয়েছেন এই লালকেল্লা। প্যাটেল সাহেবকে উনি কোন স্তরে নিয়ে গেছেন আপনারা সবাই জানেন। মহাত্মা গান্ধী সম্পর্কে উনার উচ্চ ধারণা সবসময় থাকে, কথায় কথায় উনি আজকে স্বচ্ছ ভারত অভিযান, মোদিজি মানে স্বচ্ছ ভারত অভিযান। আর স্বচ্ছ ভারত অভিযান কে শুরু করেছিল? মহাত্মা গান্ধীকে সামনে রেখে স্বচ্ছ ভারত অভিযান চলছে। তো বিভিন্ন দিকে সমাজের সমস্ত লোকের সবকা সাথ সবকা বিশ্বাস আর তাদের বিকাশ এবং তার প্রয়াস, এই যে জিনিস আর তো কোনো নেতার মধ্যে আমরা শুনিনি। পণ্ডিত দীনদয়ালজির যে চিন্তা ভাবনা, যে অন্তিম মানুষকে নিয়ে তাদের উন্নয়ন যদি হয় তবে সমাজের উন্নয়ন হবে। রাজনীতির পরিভাষাই চেঞ্জ হয়ে গেছে এখন। আগে আমরা রাজনীতি বলতাম যে শুধু ইলেকশন জিততে হবে, এই জিনিস আর নেই এখন। আপনারা দেখেছেন আমরা এখন 365 দিনে, আজকালকে শেষ হয়েছে, এরপর দিনে আরেকটা। এবারও আমি কিছুদিন গত পরশু দিন আমি গেলাম ওখানে দিল্লিতে, তো মোদিজির সাথে আমরা সমস্ত চিফ মিনিস্টাররা বসেছি। সেই বেনারসে কি কি কথা হয়েছে, তার কি কি ইমপ্লিমেন্টেশন হয়েছে, এখানে মাননীয় মন্ত্রীরা আছেন, এখানে ওনাদের কাছে বলেছে। আবার শুধু তাই না, যে এই কাজগুলো কেন তো কমপ্লিট হলো, সেই একদম বোর্ডের মধ্যে দেখাচ্ছে আপনার স্টেটের মধ্যে কেন এটা কম হয়েছে, এর উত্তর দিতে। তো রিপোর্টিং আমার করতে হয়েছে। অদ্ভুত, মানে এরকম না বলার জন্য বলে না, সেটাকে করা হয়েছে কিনা। ত্রিপুরার স্থান বিভিন্ন বিষয়ে আমরা কিন্তু অনেক অনেক জায়গার মধ্যে অনেক উপরে আছে এবং এর জন্য উনি সাবাসও দিয়েছেন। কিন্তু কেন এই জিনিসটা হলো না তার প্রশ্ন জিজ্ঞেস করছে বিভিন্ন প্রদেশের যারা মুখ্যমন্ত্রী আছেন। তাই এই যে মনিটরিং করা, এটা কার পক্ষে সম্ভব? সারাক্ষণ যদি একটা লোক কাজ করে, আমরা সবাই জানি মোদিজি ঘুমান না কিন্তু 2 ঘন্টা 2-3 ঘন্টা, এটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন। তো এত চিন্তা ভাবনা নিয়ে উনার আজকে প্রায় 70-এর জাস্ট 70 ক্রস করেছে। এই বয়সও যে মানুষের জন্য যেসব চিন্তা ভাবনা করেন, সারা ভারতবর্ষকে একটা জায়গায় পৌঁছে দেওয়ার যে চিন্তা ভাবনা করছেন, শুধু তাই না অন্য দেশের জন্য। মোদিজি মানে আমরা সারা জীবন মনে রাখবো, এই কোভিডকে বাঁচানোর জন্য, কোভিড থেকে বাঁচানোর জন্য উনি আমাদেরকে জীবন দান করেছেন। উনার সময় উনি বলেছেন যে আমি আমার এই ভারতবর্ষের মধ্যে আমরা ভ্যাকসিন আবিষ্কার করবো। আগে ভ্যাকসিন আবিষ্কার হতো 3 দশক 4 দশক পরে। উদাহরণ আছে প্রচুর, যখন মহামারী বিভিন্ন সময় হয়েছে। আপনারা সবাই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, বিভিন্ন যার প্রাইভেট পাঠাগার, যেটা আমরা আগে বলতাম লাইব্রেরি, সেখানেও যাতে উপলব্ধি থাকে। আমাদের বিভিন্ন যেসব শিক্ষার স্কুলগুলো তো আমরা চেষ্টা করব, এডুকেশন মিনিস্টারের সাথে কথা বলবো, সমস্ত স্কুল লাইব্রেরিতে যেন এটা উপলব্ধি হয় এবং মানুষ যেন পড়তে পারে। আর তাছাড়া অ্যামাজনের মাধ্যমে আপনারা এখানে শিক্ষিত মানুষ, আপনারা নিশ্চয়ই এই আজকের এই সেমিনারের পরে নিশ্চয়ই আপনারা অনেকটা উদ্বুদ্ধ হয়েছেন যে উনার সম্পর্কে কে কি বলেছেন, কি লিখেছেন, তাদের উপলব্ধি জানান। তো নিশ্চয়ই আপনারা এই বইটা নিজেরা চেষ্টা করবেন এটাকে পড়বার। এবং আজকের তবেই কিন্তু এই যে আজকের যে অনুষ্ঠান, সেটা কিন্তু সার্থক হবে। যদি বইটা শুধু এখানে আমরা বললাম, কিন্তু আপনারা যদি না পড়েন তাহলে কিন্তু লাভ হবে না। আপনারা নিশ্চয়ই বইয়ের যদি অসুবিধা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরাও চেষ্টা করব কিভাবে এটাকে প্রকিউর করা যায়। তো আমি আজকের এখানে যারা, বিশেষ করে রতনবাবুকে আবার ধন্যবাদ দেব যে এত সুন্দর একটা সেমিনারের আয়োজন। এই মোদি এট দ্য রেট অফ 20, 13 বছর, প্রায় 12.5 বছর। 20 কেন বলেছে? 12.5 মানে প্রায় 13 বছর আর 7 বছর যখন এটাকে উন্মোচন, তখন 2013 ইয়েতে। তো সেই কারণে ওনার প্রায় 20 বছর কমপ্লিট হয়েছিল। তো আমি সবাইকে বলবো যে 2001 সালে 7ই অক্টোবরে উনি মুখ্যমন্ত্রীর গুজরাটের দায়িত্ব নেওয়ার পর যখন 20 ইয়ার্স হলো, মানে ওখানে 13 বছর, আর সেন্ট্রাল গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার যখন হন 7 বছর, মিলে 20 বছর। এর জন্য মোদি এট দ্য রেট অফ 20 এই বইয়ের নাম রাখা হয়েছে। সবাই আশা করি বইটা পড়বেন এবং এই আজকের এই বৈঠকে আমি সবাইকে এখানে উপস্থিত থাকার 8 থেকে 9 মাসের মধ্যে দুটো ভ্যাকসিন সায়েন্টিস্টদের উৎসাহিত করে
সেটা ডেভেলপ এখানেই আবিষ্কার হয়েছে এবং আমরা সবাই আজকে বেঁচে আছি। ফ্রি ভ্যাকসিনেশন দেওয়া হয়েছে আমাদের, এখন আবার আমাদের সেই প্রোটেকশন ডোজও দেওয়া হচ্ছে। তো কোন দিক দিয়ে আপনি বলবেন যে মোদিজি কোন দিক দিয়ে মানুষের জন্য চিন্তা ভাবনা করে না? তো আজকের এই যে বিভিন্ন এটা গেল মোদিজির সম্পর্কে, এবং মোদিজি সত্যিকারের অর্থে আমাদের গর্ব হওয়া উচিত। সারা জীবন মোদিজিকে মানুষ স্মরণ রাখবে। শুধু তাই নয়, সারা পৃথিবী মোদিজি কিভাবে এটা সম্ভব করছে তার জন্য রিসার্চ হচ্ছে এখন বিভিন্ন জায়গায়। তো এর জন্য এই বইটা যে এখানে আজকের যে বইয়ের সম্পর্কে এখানে সেমিনার এবং বইয়ের যে এখানে উন্মোচন, সেই বিষয়ে এখানে কথা হয়েছে। প্রায় 5টা সেকশনে এখানে ভাগ করা হয়েছে এই বইটাকে। 21টি চ্যাপ্টার আছে এর মধ্যে। আমি একটু আসার আগে একটু বইটা দেখছিলাম, এখানে ডাক্তারবাবু বলছিলেন যে প্রথমেই যে যার লেখা সেটা হচ্ছে সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। উনি ওনার কথা বলছিলেন, মানে এক একজনের মোদিজির সাথে ওনাদের যে কথা কথোপকথন এবং ওনাদের যে অভিজ্ঞতা, ওনার সম্পর্কে যে একটা হাই লেভেলের থিঙ্কিং, তাদের সেই উপলব্ধিগুলো এগুলো লিখেছেন। নিশ্চয়ই আপনারা এই বিষয়গুলো পড়বেন। এবং এখানে একটা জায়গায় লেখা আছে পিভি সিন্ধুর কথা উনি বলেছেন। পিভি সিন্ধু কি লিখেছেন যে কিভাবে যুবক যুবতীদের সঙ্গে মোদিজি বিভিন্ন ব্যাপারে যোগাযোগ স্থাপন করতে পেরেছেন। কেবল খেলোয়াড়রাই নয়, যুবক সম্প্রদায়ের সকলে মৌলিক বিষয়গুলো জেনে সেগুলো উনি সমাধান করার চেষ্টা করেন। মানে এই ধরনের উপলব্ধির কথা আপনারা সবাই জানেন। পিভি সিন্ধু কত বড় প্লেয়ার। উনার অ্যাপোলো গ্রুপের শোভা কামিনী কি বলেছেন উনি বলেছেন কিভাবে মহিলাদের সশক্তিকরণ করতে হবে। উনি মোদিজির যে চিন্তাধারা, তাদের যে সমৃদ্ধ জীবনযাপন করার জন্য মোদিজির যে প্রয়াস, সেইগুলো নিয়ে উনি 2য় চ্যাপ্টারে লিখেছেন। আরো বিভিন্ন লেখকের মধ্যে ইকোনমিস্ট সুরজিৎ বাল্লা আছেন খ্যাতনামা লেখক আমিষ ত্রিপাঠী, ভারতবর্ষের মাননীয় হোম মিনিস্টার যার কথা একটু আগে বললাম, উনিও অমিত শাহজি এত বছর ধরে উনার সাথে যে দীর্ঘ কাল ধরে উনি যে ওনার সাথে রাজনীতি বা ওনার সাথে ছিলেন, সেই জার্নির যে রাজনীতির জার্নি সেই সম্পর্কে উনি লিখেছেন। প্রফেসর অশোক গুলাটি, যিনি কৃষি ক্ষেত্রে এগ্রিকালচারে ওনার উল্লেখযোগ্য স্থান আমরা সবাই জানি, উনিও মোদিজির সম্পর্কে লিখেছেন। আমাদের ডক্টর দেবী শেঠিও উনার সম্পর্কে উনি লিখেছেন। মেডিকেল প্রফেশন একজন দিগ্গজ ব্যক্তি, আমরা সবাই ওনাকে চিনি। দুর্নীতি করে চাপা দেওয়া যাবে না। আর আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমরা সবসময় বলি দেবতুল্য কার্যকর্তা, এই মানসিকতা নিয়ে কাজ করি। দুর্নীতির সাথে কোনো অবস্থা আমরা আপোষ করব না। এবং এটার কারণ হচ্ছে যে ড্রাইভার যে সিটে বসে আছে, সেই ড্রাইভার যদি স্বচ্ছ থাকে, ন্যাচারালি পেছনের যে যাত্রী তাদের মধ্যেও সেই স্বচ্ছতার প্রতিবিম্ব করতে বাধ্য এবং সেই কালচার আসতে বাধ্য। আমাদের মধ্যে সেটা এসেছে। সারা ভারতবর্ষে এখন আর কিছুদিন আর কয়েকটা স্টেট আছে, দেখবেন আস্তে আস্তে করে সেই ভারতীয় জনতা পার্টিরই সরকার হবে। মোদিজি মানেই জনজাতিদের উন্নয়ন, জনজাতিদের জন্য সম্মান। সেটার প্রকৃত অর্থে আমরা প্রমাণ এবার আমরা পেয়েছি। এখানে আমাদের জনজাতি মহিলা, একদম উড়িষ্যার এক অজগায়ের মেয়ে, তাকে সর্বোচ্চ পদে আসীন, আমাদের সাংবিধানিকদের সর্বোচ্চ পদ রাষ্ট্রপতি পদে প্রধানমন্ত্রীজির চিন্তাধারায় আজকে উনি রাষ্ট্রপতি হয়েছেন। সেখানে আমরা কংগ্রেসের কি দেখলাম কিছুদিন আগে, কংগ্রেস নেতা পার্লামেন্টের অধীরবাবু বলেছেন রাষ্ট্রপত্নী। কদর্য ভাষায়, কুরুচিকর ভাষায় উনি ওনাকে, তির্যক ভাষায় ওনাকে সম্বোধন করেছেন। আমরা তার জন্য সবাই প্রতিবাদ করেছি। এই হচ্ছে ওদের কালচার। ওরা কোনো অবস্থায় জনজাতিদের যে উন্নয়ন হচ্ছে কোনো অবস্থায় ওরা মেনে নিতে পারছে না। তো তার জন্য আমি মোদিজিকে বলবো যে উনি যে দিশায় চলছেন, আমাদের দেশ যে দিশায় চলছে, সেই দিশায় আগামী দিন সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ভারতবর্ষ হতে বাধ্য। আমরা সবাই চাই যে এইরকম একজন গার্জিয়ান
এর আন্ডারে আমরা আজকে কাজ করছি। আমরা এখানে যারা এখানে উপস্থিত আছেন, এখানে নন পলিটিক্যাল পার্সনও আছেন আমি জানি, কিন্তু মোদিজিকে সবাই ভালোবাসে। যখন রাষ্ট্রপতি পদের জন্য এই নামটা মনোনয়ন করা হয়েছিল, দেখা গেল শুধু এনডিএ গভর্নমেন্টের যারা সদস্যরা আছেন বা সদস্যরা আছেন তারা না, শুধু পার্লামেন্ট থেকে শুরু করে অ্যাসেম্বলি পর্যন্ত অন্য পার্টির লোকরা ওনাকে সমর্থন জানিয়েছে। তো অনেক চিন্তা ভাবনা করে উনি যখন যে ডিসিশনটা নেন, এবং যেটা বলা হয়েছে যে অন্তিম ব্যক্তির, সত্যিকারের অর্থে আজকে অন্তিম ব্যক্তির যে ডেভেলপমেন্ট, ওনার প্রতিটি কাজে আমরা কিন্তু দেখতে পাই। মোদিজি মানে রাস্তাঘাটের উন্নয়ন, সমস্ত জায়গায় আজকে ন্যাশনাল হাইওয়ে বলুন, নীতিন গাডকারির নেতৃত্বে এবং ওনার যে মার্গদর্শনে যেভাবে সারা ভারতবর্ষে একটা কমিউনিকেশনের যে সিস্টেম, সারা ভারতবর্ষের চেহারাই পাল্টে গেছে। দুর্নীতি করে চাপা দেওয়া যাবে না। আর আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, আমরা সবসময় বলি দেবতুল্য কার্যকর্তা, এই মানসিকতা নিয়ে কাজ করি। দুর্নীতির সাথে কোনো অবস্থা আমরা আপোষ করব না। এবং এটার কারণ হচ্ছে যে ড্রাইভার যে সিটে বসে আছে, সেই ড্রাইভার যদি স্বচ্ছ থাকে, ন্যাচারালি পেছনের যে যাত্রী তাদের মধ্যেও সেই স্বচ্ছতার প্রতিবিম্ব পড়তে বাধ্য এবং সেই কালচার আসতে বাধ্য। আমাদের মধ্যে সেটা এসেছে। সারা ভারতবর্ষে এখন আর কিছুদিন আর কয়েকটা স্টেট আছে, দেখবেন আস্তে আস্তে করে সেই ভারতীয় জনতা পার্টিরই সরকার হবে। মোদিজি মানেই জনজাতিদের উন্নয়ন, জনজাতিদের জন্য সম্মান, সেটার প্রকৃত অর্থে আমরা প্রমাণ এবার আমরা পেয়েছি। এখানে আমাদের জনজাতি মহিলা, একদম উড়িষ্যার এক অজগায়ের মেয়ে, তাকে সর্বোচ্চ পদে আসীন, আমাদের সাংবিধানিকদের সর্বোচ্চ পদ, রাষ্ট্রপতি পদে প্রধানমন্ত্রীজির চিন্তাধারায় আজকে উনি রাষ্ট্রপতি হয়েছেন। সেখানে আমরা কংগ্রেসের কি দেখলাম কিছুদিন আগে, কংগ্রেস নেতা পার্লামেন্টের অধীরবাবু বলেছেন রাষ্ট্রপত্নী, কদর্য ভাষায়, কুরুচিকর ভাষায় উনি ওনাকে, তির্যক ভাষায় ওনাকে সম্বোধন করেছেন। আমরা তার জন্য সবাই প্রতিবাদ করেছি। এই হচ্ছে ওনাদের কালচার। ওরা কোনো অবস্থায় জনজাতিদের যে উন্নয়ন হচ্ছে কোনো অবস্থায় ওরা মেনে নিতে পারছে না। তো তার জন্য আমি মোদিজিকে বলবো যে উনি যে দিশায় চলছেন, আমাদের দেশ যে দিশায় চলছে, সেই দিশায় আগামী দিন সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ভারতবর্ষ হতে বাধ্য। আমরা সবাই চাই যে এইরকম একজন গার্জিয়ানের আন্ডারে আমরা আজকে কাজ করছি। আমরা এখানে যারা এখানে উপস্থিত আছেন, এখানে নন পলিটিক্যাল পার্সনও আছেন আমি জানি, কিন্তু মোদিজিকে সবাই ভালোবাসে। যখন রাষ্ট্রপতি পদের জন্য এই নামটা মনোনয়ন করা হয়েছিল, দেখা গেল শুধু এনডিএ গভর্নমেন্টের যারা সদস্যরা আছেন বা সদস্যরা আছেন তারা না, শুধু পার্লামেন্ট থেকে শুরু করে অ্যাসেম্বলি পর্যন্ত অন্য পার্টির লোকরা ওনাকে সমর্থন জানিয়েছে। তো অনেক চিন্তা ভাবনা করে উনি যখন যে ডিসিশনটা নেন, এবং যেটা বলা হয়েছে যে অন্তিম ব্যক্তির, সত্যিকারের অর্থে আজকে অন্তিম ব্যক্তির যে ডেভেলপমেন্ট, ওনার প্রতিটি কাজে আমরা কিন্তু দেখতে পাই। মোদিজি মানে রাস্তাঘাটের উন্নয়ন, সমস্ত জায়গায় আজকে ন্যাশনাল হাইওয়ে বলুন, নীতিন গাডকারির নেতৃত্বে এবং ওনার যে মার্গদর্শনে যেভাবে সারা ভারতবর্ষে একটা কমিউনিকেশনের যে সিস্টেম, সারা ভারতবর্ষের চেহারাই পাল্টে গেছে। কেল্লায় দাঁড়িয়ে উনি এই শৌচালয়ের কথা বলছিলেন, অনেকে হাসাহাসি করছিলেন, দাঁড়িয়ে কি বলছেন, কিন্তু আজকের তারিখে কিন্তু সে হাসি বন্ধ হয়ে গেছে। অনেকের হাসি বন্ধ হয়ে গেছে। যেটা প্রয়োজনীয়তা, যে প্রতিটা জিনিসের প্রয়োজনীয়তা উপলব্ধি করে উনি যা যা করেছেন, সেটা আজকের দিনে সত্যি মানে অকল্পনীয়, ভাবা যায় না। কোনোদিন ভাবেনি কেউ যে গ্যাসের চুল্লি দিতে হবে মায়েদের জন্য, সেটা উনি করেছেন। আমরা আগে দেখতাম যে পাকিস্তানি হোক, চায়নাই হোক, আমাদের উপর আক্রমণ শানিত করেছে এবং আমাদের থেকে কিন্তু সেই রোগ সেইভাবে কিন্তু দোৎসই কিন্তু কোনো উত্তর আমরা দিতে পারি না। তো মোদিজি মানেই এখন
ভারতবর্ষকে যেভাবে উনি এখন সামনে প্রতিষ্ঠিত করেছেন, সেটা সার্জিক্যাল স্ট্রাইকেই হোক, এয়ার স্ট্রাইকেই হোক, ডোকালামের কাণ্ডে তো আমরা বুঝিয়ে দিয়েছে ভারতবর্ষ কোনো অংশে কম না। আমরা কাউকে আক্রমণ করব না, কিন্তু আমাদের সাথে যদি কেউ আক্রমণ আমাদের করে তাহলে তার যোগ্য জবাব দেওয়ার ক্ষমতা আমাদের আছে। সেটা কিন্তু আজকের তারিখে আমরা বুক ফুলিয়ে ভারতবর্ষে আমরা বলতে পারি, এবং তার জন্য আমরা সবসময় মোদিজিকে আমরা ধন্যবাদ জানাই। আমরা এটাও জানি যে আগে 2014 আগে যদি বাজপেয়ী সরকারকে বাদ দেওয়া যায়, যে কোনো সরকার আগে আমরা দেখতাম যে দুর্নীতি যুক্ত সরকার সব জায়গায়, সেটা প্রদেশেই হোক, সেটা কেন্দ্রীয় স্তরেই হোক, সেন্ট্রাল গভর্নমেন্টেরই হোক, সব জায়গায় আমরা দেখেছি। সেই জায়গায় দাঁড়িয়ে উনি প্রমাণ করেছেন যে মোদি মানে দুর্নীতি ছাড়াও একটা সরকার চলতে পারে, সেটা কিন্তু উনি বুঝিয়ে দিয়েছেন। এবং ভারতীয় জনতা পার্টির এখন যে সমস্ত প্রদেশে যেখানে যেখানে সরকার চলছে ইন্ডিয়া গভর্নমেন্টের, সেখানে দুর্নীতিমুক্ত যে সরকার এবং ওনার যে চিন্তাধারা, ওনার যে ডাইরেকশন, সেইভাবেই কিন্তু চলতে বাধ্য করছে সবাইকে। কিছুদিন আগে আপনারা দেখেছেন, গতকালই ওয়েস্ট বেঙ্গলের তৃণমূলের এক মন্ত্রীর কি অবস্থা, কোটি কোটি টাকা আরো নাকি এখনো চলছে, গণনা চলছে। এবং একমাত্র আমি দেখলাম টিভির মধ্যে দেখছে যে সত্যিকারের অর্থে নাকি গণনা, ভোট কাউন্টিং হয়, কিন্তু এবার টাকা কাউন্টিং হচ্ছে, চলছে, চলবে, এখনো শেষ হয়নি, গণনা চলছে। অদ্ভুত, বিচিত্র, এখন কিন্তু সব বেরিয়ে আসছে আস্তে আস্তে, অদ্ভুত। এবং সেটা তার জন্য সম্ভব হয়েছে মোদিজি, এবং ওনার সাথে কে আছেন? আমাদের হোম মিনিস্টার, যাকে আমরা চাণক্য বলি, অমিত শাহজি। আপনারা সবাই জানেন উনি কি বলেছেন, যে 75 বছর আমরা পূর্ণ করতে যাচ্ছি, তার জন্য বিভিন্ন জায়গায় অমৃত সরোবর বানাতে হবে আমাদের। আমরা সেইভাবে তৈরি করেছি আমরা বিভিন্ন জায়গায়, এবং এই যখন সরোবরগুলো হবে, আগামী দিন জলের যে সমস্যা, সেই সমস্যা কিন্তু নিরসনের জন্য একটা বিশেষ পদক্ষেপ। চারটিখানি কথা নয়, ইতিহাস কিন্তু তখন মনে রাখবে যে মোদিজির সময়ে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এই ধরনের তালাব এখানে তৈরি হয়েছিল। যে এটা বিশাল বিষয়। আমরা দেখেছেন আগে আমাদের এখানেও, ত্রিপুরাতেও, যখন মহারাজারা বিভিন্ন জায়গায় এই ধরনের এই পুকুর খনন করতো, সেটা কিন্তু আমরা এখনো মনে রাখি। তো ওই চিন্তাধারায় মোদিজি বলছেন যে সারা ভারতবর্ষের মধ্যে এই ধরনের এই অমৃত মহোৎসবকে সামনে রেখে বিভিন্ন জায়গায় পুকুর খনন। আজকে মন কি বাতের কথা বলুন, মোদিজি মন কি বাত কোনোদিন আমরা শুনতে পারিনি। আমরা আগে আমরা দেখতাম যে মহাভারত এবং রামায়ণের যখন সিরিয়াল দেখানো হতো, মা বোনেরা বিশেষ করে, ইভেন পুরুষরা পর্যন্ত সবাই দৌড়ে কখন সেই সিরিয়ালটা দেখাবে আমরা দৌড়ে এসে শুনতাম, দেখতাম। এখন মন কি বাত পপুলার সিরিয়ালের মতো হয়ে গেছে, আমি বলতে পারি। প্রতিদিন এখানে আমার যে জেনারেল সেক্রেটারি আছে, ওনার নেতৃত্বে আমাদের ত্রিপুরাতেও এই মন কি বাতের অনুষ্ঠান চলছে। কালকেও আমার এক জায়গায়, আগামী দিন আমার যেতে হবে 31 তারিখ। তো এটা একটা, এবং কি কি বলছেন উনি, আমরা দেখেছেন ছোট ছোট জিনিস, মানুষের সাথে কথা বলছেন, প্রতিটা মানুষের সমস্যা নিয়ে, ত্রিপুরার কোথায় কে কি একটা জিনিস করেছে তার সাথে ডাইরেক্টলি কথা বলছেন, উনার থেকে জিজ্ঞেস করছেন, মনের কথা বলছেন। আর এতদিন ধরে আমরা দেখেছি অনেক নেতা নেত্রী, কিন্তু মনের সাথে যে একটা হিউম্যান টাচ, এই ধরনের নেতা তো আমরা দেখতে পাইনি। ভাষণ দিত ঠিকই, এসে লাল কেল্লার কথা যে বললাম, যখন টয়লেটের কথা বলেছে সবাই হেসেছে যে আর কি প্রধানমন্ত্রীর আর কোনো কাজ নেই। কিন্তু বাস্তব সমস্যা, যে মানুষের সামাজিক যে সমস্যাগুলো, উনি শুধু আর্থসামাজিক উন্নয়নের কথা বলছেন না। উনি কি বলছেন মোদিজি? বলছেন মানুষের মান উন্নয়ন করতে হবে। কৃষকদের জন্য উনি, এখানে কৃষিমন্ত্রী আমার সামনে এখানে বসে আছেন, কৃষকদের জন্য কি কি করেছেন ওনার কাছে বিস্তর লিস্ট আছেন মোদিজি, কি না করেছেন। কিন্তু বলছেন উন্নয়ন শুধু এইভাবে হলে, প্রোডাকশন দিলে হবে না, কিন্তু কৃষকদের মান উন্নয়ন হতে হবে, তবেই গিয়ে প্রকৃত উন্নতি এই দেশে হবে। মতো রাজ্যে বসে এই গুরুত্বটা আরো বেড়ে যায় যখন আমরা রাষ্ট্রীয় পার্সপেক্টিভে ব্যাপারটা দেখি। এই বইটার ফরওয়ার্ডিং লিখেছেন
লতা মঙ্গেশকর উনি একটা উদাহরণ দিয়েছেন এই বইটাতে। সেটা হচ্ছে, আমাদের স্বাধীনতা আন্দোলনে অনেকেরই ভূমিকা আছে আমরা জানি। নেতাজি সুভাষচন্দ্র, ভগৎ সিং, লালা লাজপত রায়, নাম বোধহয় শেষ করা যাবে না। কিন্তু এই স্বাধীনতাটাকে অন্তিম রূপ দিতে পেরেছিলেন একজনই, সে হচ্ছেন মহাত্মা গান্ধী। কিভাবে দিয়েছিলেন? এই স্বাধীনতা আন্দোলনটাকে ঘরে ঘরে মাস মুভমেন্টে রূপান্তরিত করে। তো লতা মঙ্গেশকর জি বলেছেন, নরেন্দ্র মোদী এই যে 20 বছরের হেড অব দ্য স্টেট, হেড অব দ্য কান্ট্রি, এই যে সফরকাল, এটাতে মূলত যে জিনিসটা আজ থেকে 100 বছর পরে বা 50 বছর পরে লোকে যেটা দেখবে, সেটা হচ্ছে মাস মুভমেন্ট ফর ডেভেলপমেন্ট। স্বাধীনতা আন্দোলন ততক্ষণ সফল হয়নি যতক্ষণ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অবস্থায় ছিল। স্বাধীনতা আন্দোলন সফল হয়েছিল মহাত্মা গান্ধীর মার্গদর্শনে, যখন সমাজের সকল শ্রেণীকে এক জায়গায় নিয়ে এসে স্বাধীনতার রূপরেখা নির্বাচন করেছিলেন। সেরকমই আজকের দিনে এই যে উন্নয়নের যে মাস মুভমেন্ট, উন্নয়নের এই যে রূপরেখা, এটা কিভাবে তৈরি হবে? একজন প্রাইম মিনিস্টার বা একজন চিফ মিনিস্টার বা একজন কোনো রাজনৈতিক দলের নেতা বা একজন কোনো মন্ত্রী বা একজন কোনো বিশিষ্ট ব্যক্তি চাইলে এই ডেভেলপমেন্ট হতে পারে না। এটার জন্য দরকার আমাদের 130 কোটি জনগণের এক পা বাড়ানো। যদি এক পা বাড়ানো হয় তাহলে সেটা 130 কোটি পা বাড়ানো হবে। তো ডেভেলপমেন্টের এই রূপরেখাটা নির্ধারণ করার জন্যই আজকের দিনের এই যে বইয়ের কথা আমরা বলছি, কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে স্বাধীনতার পর থেকে এরকম কোনো রাজনৈতিক নেতৃত্ব যে ডেভেলপমেন্টটাকে মাস মুভমেন্টে রূপান্তরিত করবে এবং এক একটা শিখর এক একটা সময়ে পৌঁছানো যাবে। যদি গুজরাটের ঘটনা দেখি, যেটা আন্ডার ডেভেলপ একটা স্টেট থেকে ডেভেলপমেন্ট স্টেটের একটা পিকচারে নিয়ে আসা 12 বছর 11 বছর সময়কালে, এটা একটা কোনো ব্যক্তির শুধু তার ইচ্ছে ছিল বলে নয়, সমাজকে একত্রিত করে এই মুভমেন্টটা যে আনতে পেরেছিল, তার জন্যই এই রূপরেখাটা তৈরি হয়েছিল।